প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে, জানিয়েছেন জয়সওয়াল। আগামী সপ্তাহে হতে পারে এই সফর, তথ্য এনডিটিভির। শেখ হাসিনা সহ জুলাই গণহত্যাকারীদের ফেরানোর আগে প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণ মেনে নেবে না, বলছে এনসিপি। সরকারের দুর্নীতির কারণে বিদ্যুৎ গ্যাস সংকট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ। দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন সহ নেওয়া হয়েছে নানান কর্মসূচি। এবং সীতাকুণ্ডের শিপইয়ার্ডে গ্যাস লিকেজে বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যু। নিহতের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে দেবে মালিকপক্ষ, জানিয়েছেন অর্থমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এছাড়াও ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে তারেক রহমানের দুদিনের সফরটি হতে পারে আগামী সপ্তাহের শেষের দিকে। শুক্রবার দিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। এর পাশাপাশি ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য ভারতের তরফ থেকে তাকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বাংলাদেশের জ্বালানি সহায়তার অনুরোধ বিষয়ক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের জ্বালানি সরবরাহের বিষয়টিকেও ভারত ইতিবাচকভাবে বিবেচনা করছে এবং পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। অন্যদিকে দিল্লি সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুদিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনা অনুযায়ী বৈঠকটি হলে দুই দেশের বাণিজ্য, সংযোগ, জ্বালানি সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। ভারতে বসে শেখ হাসিনার প্রেস ব্রিফিংয়ের জবাবদিহিতা নিশ্চিত না করে দেশটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর জনগণ মেনে নেবে না, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানী যাত্রাবাড়িতে দলের গণসমাবেশে এসব মন্তব্য করেন তিনি। আর এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ৭০ অনুচ্ছেদ বহাল থাকায় দেশের জন্য দলমতের ঊর্ধ্বে উঠে যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করা সম্ভব হচ্ছে না। ওমর ফারুকের রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে এনসিপির এই গণসমাবেশ। শুক্রবার বিকেলে যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়কে অনুষ্ঠিত এই সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা। নেতাদের অভিযোগ, দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। ক্ষমতায় গেলে সব ঠিক হবে বলা বিএনপি সরকারের এখন সংস্কার তো নাই, তেল, গ্যাস, বিদ্যুৎও নাই। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ী যারা এখনো ভারতের আশ্রয়ে আছে, যারা ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে এই সাক্ষাৎকার, তারপরে প্রেস ব্রিফিং করে যাচ্ছে, এবং সর্বশেষ ওসমান হাদির খুনিরা যারা ভারতের হাতে বন্দী অবস্থায় আছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, এইটা এই দেশের জনগণের সাথে গাদ্দারি হবে। জনগণের প্রত্যেকটি সেবা থেকে টাকা নিয়ে রাজনৈতিক দল চালিয়ে সন্ত্রাসী কার্যক্রম করার সেই রাজনীতির বিলুপ্ত চাই। এই যাত্রাবাড়ি থেকে কত টাকা চাঁদা দেওয়া হয় এই যাত্রাবাড়ির ব্যবসায়ী ভাইরা জানেন। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতে বসে শেখ হাসিনার প্রেস ব্রিফিংয়ের জবাবদিহিতা নিশ্চিত না করে দেশটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর জনগণ মেনে নেবে না। খুনি শেখ হাসিনা সরকার একটা প্রেস ব্রিফিং করে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দিল্লি অবস্থান নিয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম তারেক রহমানের সরকার এর কোনো জবাবদিহিতা নিশ্চিত করতে পারে নাই, এবং যদি জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে তাহলে তারেক রহমানের ভারত সফর কোনোভাবেই এদেশের জনগণ মেনে নেবে না। হুঁশিয়ারি দেন, তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট সমাধান করতে না পারলে, দুর্নীতি, চাঁদাবাজ বন্ধ করতে না পারলে ক্ষমতায় থাকতে পারবে না সরকার। এই সরকার যদি গ্যাস সরবরাহ করতে না পারে, গ্যাসের দাম যদি দাম না কমায়, বিদ্যুৎ যদি সরবরাহ করতে না পারে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সকল পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। বেসরকারি কোম্পানির হাতে জ্বালানি খাত ছেড়ে দেওয়ার পায়তারা চলছে বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ। গৃহবধূ থেকে স্বৈরাচার বিরোধী রাজপথের আন্দোলন, এরপর আপসহীন নেতৃত্ব দিয়ে ৩বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে গড়ে উঠেছে বেগম জিয়ার ৪ দশকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। দেশ ও মানুষের মুক্তির জন্য সংগ্রামী জীবনকে বাছাই করে গ্রেফতার হন কয়েক দফায়। বেগম খালেদা জিয়ার উত্থান, রাজনৈতিক চড়াই উতরাই ও দীর্ঘ সংগ্রাম নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শুভ মাহফুজ। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে জন্ম নেন। ১৯৬৫ সালে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নৃশংস হত্যাকাণ্ডে দেশের রাজনীতিতে নেতৃত্বের সংকট দেখা দিলে দলের দায়িত্ব হাতে তুলে নেন তিনি। সে সময় বেগম খালেদা জিয়ার বয়স ছিল মাত্র ৩৫ বছর, ছিলেন পুরোদস্তুর গৃহবধূ। দলের চরম সংকটময় মুহূর্তে ১৯৮২ সালের জানুয়ারিতে প্রাথমিক সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন বেগম খালেদা জিয়া। এরপর ১৯৮৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দলের চেয়ারপারসন। এরপর থেকেই শুরু হয় তার রাজপথে সংগ্রামের অধ্যায়। বেগম জিয়া রাজনীতিতে যোগ দেওয়ার ২ মাসের মধ্যে সামরিক শাসন জারি করেন তৎকালীন সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ। ১৯৮৩ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত হয় ৮ দলীয় ঐক্যজোট। শুরু হয় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন। দীর্ঘ ৯ বছরের রাজপথের আন্দোলনে একাধিকবার গৃহবন্দী ও গ্রেপ্তারও হতে হয় বেগম খালেদা জিয়াকে। টানা সংগ্রামের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচারী এরশাদ সরকারের। আপোষহীন হিসেবে জনমানুষের নেত্রী হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বিএনপি। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়ে তোলেন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি এবং ২০০১ সালের নির্বাচনে জয়ী হয়ে মোট ৩ মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৫টি জাতীয় নির্বাচনে দেশের বিভিন্ন আসন থেকে অংশ নিয়ে প্রতিটিতে বিজয়ী হন বেগম জিয়া। কোনো নির্বাচনে কোনো আসনেই পরাজিত না হওয়ার বিরল রেকর্ডও তার। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এলে ওই বছরের ৩ সেপ্টেম্বর চতুর্থবারের মতো গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। পরে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। সেনা সরকারের বিরুদ্ধে আন্দোলনেও ছিলেন আপোষহীন। ২০১৪ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগের বিনা ভোটের নির্বাচনকে প্রত্যাখ্যান করে সমাবেশের ডাক দেয় বিএনপি। এর আগেই ৩ জানুয়ারি রাতে গুলশান কার্যালয়ে দলের মূল ফটকে তালা লাগিয়ে দেয় পুলিশ। একই সঙ্গে কার্যালয়ের সামনে বিপুল পুলিশ মোতায়েন এবং রাস্তায় ইট, বালু ও মাটি ভর্তি ১১টি ট্রাক দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়। ৫ জানুয়ারি বেগম খালেদা জিয়া সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর থেকে ৯২ দিন কার্যালয়ে অবরুদ্ধ থাকেন তিনি। কি জন্য আমাকে অবরুদ্ধ করা হয়েছে সেই কারণটাই তো আমার জানা দরকার। কেন আমাকে অবরুদ্ধ করা হয়েছে? এই রক্ত দিয়ে জনগণ এদেরকে বিদায় করবে এবং দেশে সুশাসন, আইনের শাসন এবং গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে আনবে। পরবর্তীতে ২০১৮ সালে রাজনৈতিক মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ সময় কেন্দ্রীয় কারাগারে বন্দী করে রাখা হয় বেগম জিয়াকে। কারাবাস ও গুরুতর অসুস্থতার মধ্যেও চেয়ারপারসন হিসেবে দলীয় ঐক্যের প্রতীক হয়েছিলেন তিনি। তার মনোবলও ছিল সুদৃঢ়। প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে। প্রতিশোধ, প্রতিহিংসা দিয়ে কোনোদিন কোনো কিছু হতে পারে না। প্রতিশোধ, প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব। এখানে একটু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য। বিএনপি সবসময় জাতীয় ঐক্য, প্রতিশোধ, প্রতিহিংসার ঊর্ধ্বে সকল নিয়ে কাজ করতে চায়। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে মুক্ত হন বেগম খালেদা জিয়া। গেল বছরের ৭ জানুয়ারিতে লন্ডনে যান উন্নত চিকিৎসা নিতে।
চিকিৎসা শেষে একই বছরের 7 মে দেশে ফিরেন তিনি। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটলে 23 নভেম্বর রাজধানীর এবার কেয়ারে ভর্তি করা হয় আপসহীন এই নেত্রীকে। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় চিকিৎসারত থেকে গত 30 ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। আপসহীন নেতৃত্ব, গণমানুষের আস্থা আর রাজপথের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে কেবল একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবেই নন, বরং দেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। এদিকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আজ রাজধানী সহ সারা দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি জানান, বরাবরের মতো এবছরেও সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এবং গুলশানের কার্যালয়ে বাদ আসর দোয়া পড়ানো হবে। এ সময় ছাত্রদলের কমিটি বিষয়ে প্রশ্ন করলে রুহুল কবির রিজভী জানান, ছাত্রদলের নতুন কমিটির বিষয়ে কোনো নির্দেশনা আসেনি, তবে এমন কোনো সিদ্ধান্ত হলে সেটি জানিয়ে দেওয়া হবে। আরও বলেন, সরকারের প্রথম 6 মাসে লক্ষ্য পূরণে অনেকাংশেই সক্ষম হয়েছে বিএনপি। আগামী 6 মাসে কাজের গতি আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সবসময় দিবসটি পালন করা হয় দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমরা আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। এইভাবে সারা দেশের সকল দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, অন্যায়, নিপীড়ন ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন এবং আত্মত্যাগ করেছেন তাদের অবদান ভুলে যাওয়ার নয়। বলেন, সাজিদুল ইসলাম সুমন জাতির জন্য একটি অনুপ্রেরণা। শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর যুব সম্প্রদায়ের আয়োজনে সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, যারা গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের স্মৃতি ধরে রাখতে হবে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও উল্লেখ করেন ইশরাক হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবীনগর 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান, সংসদ সদস্য কামরুজ্জামান রতন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সঞ্জিদা ইসলাম। যেটি হয়েছিল তার অন্যতম প্রেক্ষাপট রচনার জন্য মায়ের ডাক এবং সঞ্জিদা ইসলাম তুলি, এবং সেটার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ দিয়েছেন আপনাদের কৃতি সন্তান সাইদুল ইসলাম সুমন। তাই আজকে তাকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি দীর্ঘ 1.5 দশক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে সকলে যারা গুম হয়েছেন, শহীদ হয়েছেন, বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের সকল শহীদদের গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর যেন দিন দিন হয়ে উঠছে মানুষের মিলন মেলা। শুক্রবার ছুটির দিনে দর্শনার্থীদের দীর্ঘ লাইন বলে দিচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের শেষ নিদর্শন দেখতে কতটা উন্মুখ হয়ে আছেন নগরবাসী। দীর্ঘ অপেক্ষার পর জাদুঘরে প্রবেশ করে স্বস্তির নিঃশ্বাস নিলেও 17 বছরের স্বৈরশাসনের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার জীবন্ত নজির দেখে আপ্লুত হচ্ছেন অনেকেই। আয়নাঘরের প্রতিকৃতি অথবা শেখ হাসিনার শয়নকক্ষ, সবখানে দর্শনার্থীর প্রতিযোগিতা, কার আগে কে দেখবেন এসব দৃশ্য। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার বিকেল 3টায় খুলবে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তাই দুপুরের আগের থেকেই দীর্ঘ লাইন, যে লাইন ছড়িয়ে পড়েছে মেইন গেট থেকে আশপাশের সড়কগুলোতে। টিকিট কাউন্টারগুলোতে হুড়োহুড়ি, যেন হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবক আর টিকিট বিক্রেতাদের। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বাসভবন ক্রমেই যেন হয়ে উঠছে নগরবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু। ঢুকতেই জুলাই অভ্যুত্থানে ঘটে যাওয়া নানা ঘটনা অবলম্বনে তৈরি করা স্ট্যাচু কিংবা প্রতীকী গণকবর, সবখানেই যেন মানুষের কৌতূহল দৃষ্টি। জাদুঘরে স্থাপন করা আয়নাঘর দেখলে মনে হবে এটি কেবল প্রতীকী নয়, জীবন্ত এক বন্দিশালা, যেখানে দিনের পর দিন ছোট্ট এসব ঘরে বন্দি থেকে অমানবিক জীবন কাটিয়েছে মানুষ। যা সিনগুলা
চোখের সামনে তো দেখি নাই 24-এ, এখানে এসে সেইগুলাই মনে হচ্ছে ভাসতিছে চোখের সামনে। প্রথমেই গেটের এখান থেকে প্রচুর পরিমাণে ভিড় ছিল, কর্তৃপক্ষ যদি একটু লাইনগুলো বেশি করতো তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হতো। সো এটা আমরা ধারণ করি যে জুলাইটাকে যেন আমরা যুগের পরে যুগ এবং যেটা মানুষের অন্তরে হৃদয়ের স্থলে যেটা গেঁথে রাখে। মানুষের যে অত্যাচার নিপীড়নের যে সমস্যা ছিল এতদিন, সেটার বহিঃপ্রকাশ এগুলো এটা। এই জুলাই অভ্যুত্থান থেকে আমাদের সবার যারা ক্ষমতাসীন আছে বা সবারই বোঝা উচিত যে মানুষের আসলে কি এক্সপেকটেশনটা কি ছিল। শেখ হাসিনার বর্বরতা দেখলে আসলে সেই সব শহীদদের জন্য অনেক গিল্টি ফিল হয় যে তারা রক্তের বিনিময়ে আমাদেরকে এগুলো দেখার সুযোগ করে দিয়েছে। শেখ হাসিনা যে ঘরটিতে থাকতেন সেই ঘরটি দেখতে সিঁড়িগুলোতে যেন তিল ধারণের ঠাঁই নেই। প্রতিটি কক্ষে সাজিয়ে রাখা শহীদদের স্মৃতিচিহ্ন দেখে চোখ ভিজে যায় যে কারো। হ্যাঁ, 24 সালটা মনে হয় 24 সালটা চোখের সামনে দেখতেছি। আমার কাছে কষ্টটাই লাগছে, কারণ নিজের সন্তানকে কেউ যদি গুম করে নিয়ে রাখে, ওখানে জীবন ভরি কান্না ছাড়া কিছু নাই। পৃথিবীর বুকে কোনো সরকার আর না করে এই ধরনের অত্যাচার সাধারণ জনগণের সাথে না করে, এই ধরনের মানুষ জানি পৃথিবীর বুকে বাংলাদেশ সহ কোনো দেশে যেন নিখোঁজ না হয়, সরকার জানি কখনোই এই ফেসিস না হয়। আমি ওই যে আপনার আয়নাগরে ঢুকছি, কিছুক্ষণ আগে দেখলাম, খুবই ভয়ঙ্কর আয়নাগর। আমিও অবশ্য কারাগারে ছিলাম, তো অনেক বিকট একটা বিষয় এই জায়গাটা, আপনার চরম একটা দুর্ভোগের ব্যাপার। একটা 1.5 ফুট সর্বোচ্চ 2 ফুট ঘর ছিল। মিউজিয়ামের লাল টেলিফোন অথবা মুনমুন থিয়েটার সবখানেই যেন জীবন্ত করে রেখেছে 24 জুলাই অভ্যুত্থানকে। নিজের উপরে যেটা যায়, যার পরিবারের উপর দেওয়া যায় সেই বুঝে, যে কান্না দেখে অ্যাকচুয়ালি আমরা অনুভব করতে পারবো, কিন্তু তাদের কষ্টটা আমরা নিতে পারবো না। কতগুলো কবর ছিল এগুলো আমরা তো জানতাম না, এখানে আসার পরে উন্মোচিত হয়েছে, আমরা অনেক দেখে আমরা খুব কষ্ট পাইছি। আগামীর বাংলাদেশে যাতে কেউ আর স্বৈরাচার হয়ে উঠতে না পারেন, জুলাই জাদুঘর সেই দিকেই পথ দেখাবে দেশের শাসকদের, এমন প্রত্যাশা দর্শনার্থীদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস নির্গত হয়ে মৃতের সংখ্যা বেড়ে 9 জনে দাঁড়িয়েছে। গ্যাস লিকেজ থেকে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 6 জন। আরও কয়েকজন শ্রমিক চিকিৎসাধীন। জাহাজ কাটার আগে জাহাজটি থেকে কার্বন মনোক্সাইড জাতীয় গ্যাস মুক্ত না করার কারণেই এই দুর্ঘটনা, বলছে ফায়ার সার্ভিস। এদিকে বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্ট। শুক্রবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি এলএনজি বেসড পুরাতন জাহাজ কাটার কাজ শুরু করেন শ্রমিকরা। কিন্তু কাজ করার সময় হঠাৎই বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে যান কয়েকজন শ্রমিক। পরে জাহাজটির একটি ট্যাঙ্ক থেকে গ্যাস নির্গত হতে দেখে কয়েকজন শ্রমিক এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করেন। এ সময় তারাও বিষাক্ত গ্যাসের তীব্রতায় অসুস্থ হয়ে পড়েন। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 3 শ্রমিকের মরদেহ। অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও 5 জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস জানায়, শিপ ব্রেকিং ইয়ার্ডটিতে যে জাহাজটি কাটা হচ্ছিল সেটি একটি এলএনজিবাহী পুরনো জাহাজ। এ ধরনের জাহাজ কাটার সময় যে নিয়মনীতি অবলম্বন করতে হয় তা না করার কারণেই এই দুর্ঘটনা। যেহেতু আপনার এটা কার্বন বেস এই পুরাতন শিপ ব্রেকার, এটাকে ফ্রি করে সাধারণত কাটতে হয়। ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন বেস, যে কার্বন মনোক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। শিপ ব্রেকিং ইয়ার্ডটিতে শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা ও দুর্ঘটনায় কারো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনা ঘটে আসলে অ্যাকচুয়ালি বলা যাবে না এটা। তারপরে যদি কোনো কিছু থাকে অন্তত দেখবো আমরা, আসলে যদি কোনো লিঙ্কেজ থাকে, সেফটির বিষয়গুলো নিরাপত্তা তারা যদি সঠিকভাবে নিরাপত্তা না দিয়ে থাকে বা কোনো নিরাপত্তার ব্যবস্থা না করে থাকে, এটা আইনগত ব্যবস্থা পরে নেওয়া যাবে, তদন্ত করে বোঝানো যাবে এটা আসলে। দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে শিপইয়ার্ড কর্তৃপক্ষ। সকালে যখন এইচএসসি টিম মেম্বাররা জাহাজের থেকে একটা ইনফরমেশন আসে যে জাহাজে গ্যাস লিকেজ হচ্ছে, তো ওনারা টিম মেম্বাররা জাহাজের মধ্যে যায় ইনসিডেন্টটা ফাইন্ড আউট করার জন্য। যখন যায় ওনারা এখানে স্পটে সেন্সলেস হয়ে যায় এবং ওনাদেরকে রেস্কিউ করার জন্য বাকি টিম মেম্বাররা এগিয়ে যায়, ওনারা সকলে এখানে আহত হয়। ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠনের কথা রয়েছে। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। অর্থ
পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যুবরণকারী 9 শ্রমিকের প্রতি পরিবারকে 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে মালিক কর্তৃপক্ষ। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও সহায়তা দেওয়া হবে। শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে হতাহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, শিপইয়ার্ডে দুর্ঘটনার ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সরকার। দোষ প্রমাণ হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটার জন্য আমরা একটা তদন্ত হতে যাচ্ছে, তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় কথা হচ্ছে শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব। রাজধানী ফিলিং স্টেশনগুলোতে সিএনজি গ্যাসের চাপ কম। এ কারণে বারবার জ্বালানি নিতে পাম্পগুলোতে সিএনজি চালিত যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে। ছুটির দিনেও দীর্ঘ লাইনে অপেক্ষা করে গ্যাস নিতে হচ্ছে চালকদের। দিন দিন ভোগান্তি আরও বাড়ছে বলে অভিযোগ করেন অনেকেই। পলাশ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মোবাশির আহমদ। জুলাই মাসে মহেশখালী এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায়। এতে 3 সপ্তাহের বেশি সময় ধরে গ্রাহক পর্যায়ে চাহিদামতো গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না। লাইনে গ্যাসের চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে সিএনজি চালিত যানবাহনের লাইন দিন দিন দীর্ঘ হচ্ছে। রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশন গ্যাস সরবরাহে গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছে না। আবার কিছু স্টেশন সংকটের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। শুক্রবার এত সিরিয়াল থাকে না, তারপরে গত শুক্রবারে যেমন সিরিয়াল, আজকেও তেমন সিরিয়াল। এভাবে গেলে মানে কেমনি জমা দেবো, কেমনি পরিবার চালাবো, খুব সমস্যা। 3000 টাকা 2700 টাকা গ্যাস ঢুকবে, এখন মনে করেন 500 টাকার গ্যাসও ঢুকতেছে না। প্রেশার কম, সেক্ষেত্রে গ্যাস ওরকম ঢুকেও না। এলপিজিটা এখনো স্বাভাবিক মনে হচ্ছে আর কি, এলপিজিতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি দেখি নাই আর কি। এদিকে রাজধানীর বাসাবাড়িতে গ্যাসের সংকট কিছুটা কমে আসলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এলাকা ভেদে তিতাসের লাইনে গ্যাসের চাপ কম বেশি থাকায় গ্রাহক পর্যায়ে ভোগান্তির ধরনও ভিন্ন। জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী বুধবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে ঘাটতি দাঁড়ায় 117 কোটি ঘনফুট। দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুটের বিপরীতে সরবরাহ 203 কোটি ঘনফুটে নেমে এসেছে। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল কাওয়ালি সন্ধ্যা। শুক্রবার সন্ধ্যায় মনোমুগ্ধকর এ আয়োজনে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠানে অংশ নেন ক্লাবের সদস্যরা। কাওয়ালি পরিবেশন করেন দেশ বরেণ্য শিল্পী সামির কাওয়াল এবং সৈয়দ সাজ্জাদ হোসেন আরমান ও তাদের দল। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে কাজ করছে সরকার। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী সহ সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতারা। জমকালো আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল 2026 ও 14 বছর পূর্তি উদযাপন। দিনব্যাপী আয়োজনে পরিচালক, শেয়ার হোল্ডার, ব্যবসায়িক সহযোগী ও অতিথি সহ 5000-এরও বেশি মানুষ অংশ নেন। অনুষ্ঠানে ইউনিটি গ্রুপের 14 বছরের অর্জন, ব্যবসায়িক সম্প্রসারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি ঘোষণা করা হয় ভিশন 2030। বিভিন্ন খাতে অবদানের জন্য সংশ্লিষ্টদের দেওয়া হয় সম্মাননা। প্রতিষ্ঠানের চেয়ারম্যান রেজাউল করিম জুয়েল ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান সুমন ভবিষ্যতে আধুনিক, টেকসই ও বহুমাত্রিক ব্যবসায়িক অগ্রযাত্রার প্রত্যয় ব্যক্ত করেন। দর্শক, সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে, জানিয়েছেন জয়সওয়াল। আগামী সপ্তাহে হতে পারে এই সফর, তথ্য এনডিটিভির। শেখ হাসিনা সহ জুলাই গণহত্যাকারীদের ফেরানোর আগে প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণ মেনে নেবে না, বলছে এনসিপি। সরকারের দুর্নীতির কারণে বিদ্যুৎ, গ্যাস সংকট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী আজ। দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন সহ নেওয়া হয়েছে নানান কর্মসূচি।
এবং সীতাকুণ্ডের শিপইয়ার্ডে গ্যাস লিকেজে বিষক্রিয়ায় 9 শ্রমিকের মৃত্যু। নিহতের প্রত্যেক পরিবারকে 10 লাখ টাকা করে দেবে মালিকপক্ষ, জানিয়েছেন অর্থমন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন এবং বাংলা সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।